এই বছর গরমকালে দিনের বেলা যেহেতু প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, তাই প্রিয়তমা সবসময় রাত্রিবেলা রান্না করতেই পছন্দ করে, আর দিনের বেলা রান্না করতেই তার গায়ে ভীষণ পরিমাণে জ্বর আসে। আর ঠিক এরকমই একদিন গরমকালে রাত্রিবেলা প্রিয়তমা ঠিক করে সে তার মন পছন্দের মাংস এবং ভাত রান্না করবে। বৌমা, আজকে যা গরম পড়েছে, ভাবছিলাম রাত্রিবেলা সবাই মিলে জলমুড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো, তাই তুমি রাত্রিবেলা আর কিছু রান্না করো না। একেই দিনের বেলা আজকে বাসি পান্তা ভাত খেয়েছি, তাই রাত্রিবেলা আর কিছু খেতে পারবো না। এ বাবা, এ আবার কেমন কথা? আমি ভাবলাম আজকে রাত্রিবেলা সবার জন্য বেশ কষা করে মাংস আর ভাত রান্না করব, আর আপনি বলছেন আপনি কিছু খাবেন না? এরকম হতে পারে নাকি? তোমার মাথায় মনে হয় সমস্যা আছে, না হলে এই গরমে মানুষ মরে যাচ্ছে আর তুমি বলছো যে এখন কষা করে মাংস ভাত রান্না করবে? কোনো মতেই সম্ভব নয়। তুমি বেকার বেকার এখন মাংস রান্না করো না। এই বলে চন্দনা দেবী নিজের ঘরে চলে যায়। কিন্তু প্রিয়তমা যেহেতু ভীষণই জেদি, তাই সে তার শাশুড়ি মায়ের কোনো কথাই শুনতে চায় না। প্রিয়তমা প্রথমে বাজারে গিয়ে সেখান থেকে দামি মটন এবং সরু চাল কিনে নিয়ে চলে আসে, কারণ সে আজকে মাংস এবং ভাত রান্না করবে। সন্ধ্যাবেলা 8টা বাজতে না বাজতেই সে রান্নাঘরে গিয়ে মাংস এবং ভাত রান্না করতে শুরু করে দেয়। যে যাই বলুক না কেন, আজকে আমি রাত্রিবেলা মাংস ভাত রান্না করবই, আর সেই মাংস ভাত আমি খাবো। আর বেশি বেশি নাটক, গরমে নাকি মাংস ভাত খাওয়া যায় না। এখন যদি বিয়ে বাড়ি হতো তাহলে তো ঠিক বিয়ে বাড়িতে গিয়ে মাংস আর ভাত সাটিয়ে আসতো বুড়ি। এভাবে বৌমা যখন রাত্রিবেলা রান্নাঘরে গিয়ে মাংস এবং ভাত রান্না করছে, সেই সময় তার শাশুড়ি মা এবং ননদ বারান্দায় বসে সিরিয়াল দেখে। আর সিরিয়াল দেখতে দেখতে তাদের নাকে এরকম মাংস এবং ভাতের গন্ধ চলে আসে। মা, ওই দেখো, তুমি বৌদিকে বারণ করেছিলে তো যে মাংস ভাত রান্না করতে হবে না? দেখো, বৌদি কিন্তু মাংস ভাত রান্না করছে, তার মানে বৌদি তোমার কথাই পাত্তা দেয় না। দিনের বেলা রান্না করার নাম নেই, আর উনি এখন রাত্রিবেলা রান্না করার জন্য রান্নাঘরে ঢুকেছে। আজকে আমার ছেলে আসুক, তারপর আমি মজা দেখাচ্ছি। রাত্রিবেলা প্রীতম যখন বাড়িতে ফিরে আসে, তখনই তার মা এবং বোন দুজনে মিলে প্রীতমের কানে তার বউয়ের রাত্রিবেলা মাংস ভাত রান্না করা নিয়ে নালিশ করতে শুরু করে। সত্যি প্রিয়তমা, তুমি কিন্তু ব্যাপারটা ঠিক করলে না। কারণ প্রত্যেকদিন দিনের বেলা তুমি রান্না করতে পারো না বলে আমি বাইরে থেকে টাকা দিয়ে খাবার কিনে খাই, আর রাত্রেবেলা তুমি এরকম মাংস ভাত রান্না করছো। এটা কিন্তু একদম ঠিক নয়। আমার মনে হয় তুমি সবসময় তোমার মা আর বোনের কথা শুনে ভুলে যাও যে বিয়ের পর তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছো। সুতরাং আমার যদি রাত্রিবেলাতে মাংস ভাত খেতে ইচ্ছা হয়, তাহলে তুমি কিন্তু আমাকে কোনো কথা শোনাতে পারো না। আমি রাত্রিবেলা মাংস ভাত খাবই। আর তোমাদের যদি রাত্রিবেলা জলমুড়ি খেতে ইচ্ছা করে, তাহলে তোমরা খেতেই পারো। আমার যা খেতে ইচ্ছা হবে আমি সেটা খাবো, আর সেটা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। এই বলে প্রিয়তমা একা একা মাংস ভাত পরিবেশন করে রাত্রিবেলা বেশ পেট পুড়ে খেয়ে নেয়। কিন্তু এই গরমের মধ্যে তার শাশুড়ি মা, ননদ কিংবা স্বামী কেউ এত ভারী খাবার খেতে চায় না। এতে অবশ্য প্রিয়তমার কিছু যায় আসে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু প্রত্যেকদিন প্রিয়তমার রাত্রিবেলায় এরকম কখনো চিকেন কষা কিংবা কখনো মটন কষা আর ভাত রান্না করে। একদিন, বৌদি, আজকে আমার কলেজের বন্ধু রাজ আমার কাছ থেকে নোট নিতে আসবে, তাই আমি ওকে বলেছি রাত্রিবেলা আমাদের বাড়ি খাওয়া দাওয়া করে যেতে। তুমি কিন্তু ওর জন্য রান্না করে রেখো, কেমন? ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি রাত্রিবেলা সবার জন্য ভালো করে রান্না করে রাখবো। প্রিয়া তার বৌদির কথা শুনে খুবই খুশি হয়। আর প্রিয়া ভালো করেই জানে যে রাত্রিবেলা বৌদির রান্না করা মানে কষা করে মাংস এবং ভাত রান্না করা। আর প্রিয়া যেহেতু রাজকে মনে মনে খুবই পছন্দ করে, তাই রাজ বাড়িতে আসবে ভেবে প্রিয়া মনে মনে খুবই খুশি হতে থাকে। আজকে আমি রাজকে বৌদির হাতের মাংস আর ভাত খাইয়ে একেবারে ওর মন জয় করে নেব, কারণ আমি জানি রাজ মাংস ভাত খেতে খুব পছন্দ করে। আর আমি তো রাজকে ইচ্ছা করেই বলেছি যে আমার বৌদি ভীষণ ভালো মাংস ভাত রান্না করতে পারে, আর ওই লোভেই তো রাজ আমাদের বাড়িতে নোটস নিতে আসছে। এভাবেই দেখতে দেখতে কয়েক ঘন্টা কাটে, আর সন্ধ্যা হতে না হতেই প্রিয়ার প্রিয় বন্ধু রাজ তার কাছে নোটস নিতে চলে আসে। রাত্রিবেলা খাওয়ার সময় হলে, কি রে প্রিয়া, তুই যে আমাকে বললি তোর বৌদি নাকি খুব সুন্দর মাংস ভাত রান্না করে, তাহলে চল না আমরা রাত্রেবেলার খাবারটা খেয়ে নিই। আর আমার কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি তোর বৌদিকে বল আমাদের মাংস ভাত পরিবেশন করে দিতে। হ্যাঁ রে, তুই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি বৌদিকে বলছি আমাদের খাবারটা দিয়ে যেতে। আর আমার বৌদি কিন্তু আজকে পুরো কষিয়ে কষিয়ে মটন কষা আর ভাত রান্না করেছে। এই বলে প্রিয়া তার বৌদিকে সবাইকে খাবার পরিবেশন করে দেওয়ার কথা বলে। আর প্রিয়া রাজকে সঙ্গে নিয়ে তার পরিবারের সঙ্গে খাবার খাওয়ার জন্য বসে পড়ে। কিন্তু সেই দিন প্রিয়তমা আর মাংস ভাত রান্না করে না, সে সবার সামনে জল এবং মুড়ি পরিবেশন করে দেয়। আর এই দেখে রাজ প্রিয়ার উপর প্রচন্ড পরিমাণে হাসাহাসি করতে থাকে। আর প্রিয়া তার বৌদির এরকম ব্যবহার দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়।
বৌদি, এ কি অসভ্যতামি! তুমি আজকে মাংস আর ভাত রান্না করোনি কেন? তুমি তো প্রত্যেকদিন রাত্রিবেলা মাংস আর ভাত রান্না করো, আর আজকে এরকম জলমুড়ি খাওয়াচ্ছ কেন আমাদের? আমি তো বললাম যে আজকে রাত্রিবেলা তুমি ভালো করে রান্না করে রাখবে। হ্যাঁ, আমি তো বলেছিলাম যে আজকে আমি ভালো করে রান্না করে রাখবো, কিন্তু আমি একবারও বলিনি তো যে আজকে আমি মাংস আর ভাত রান্না করে রাখবো। সেই জন্যই তো আমি তোমাদেরকে জলমুড়ি খেতে দিয়েছি। এ বাবা প্রিয়া, তুই আমাকে মাংস ভাতের লোভ দেখিয়ে তো তোদের বাড়িতে নিয়ে এলি। ছি ছি ছি, তুই শেষ পর্যন্ত আমাকে জল মুড়ি খাওয়াবি, সেটা আমি তো ভাবতেও পারি না। এরকম চালে তো আমি কোনোদিনও তোর কাছ থেকে নোট নিতে আসতাম না। আমি বরং নন্দিনীর বাড়িতেই চলে যেতাম, কারণ নন্দিনীর মা কিন্তু খুব ভালো মাংস ভাত রান্না করে। না রাজ, তুই আমাকে ভুল বুঝিস না প্লিজ। তুই এরকম করে কথা বলিস না, কোথাও একটা কিছু ভুল হচ্ছে। এই বলে রাজ প্রিয়ার উপর হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আর প্রিয়া তার বৌদির উপর ভীষণ পরিমাণে রাগ করে। বৌদি, তুমি আজকে ইচ্ছা করে আমার বন্ধুকে জলমুড়ি খেতে দিয়েছো বলো, যাতে ও আমার উপর রাগ করে এখান থেকে চলে যায়? আমি তোমার মনের অভিসন্ধি খুব ভালো মতোই বুঝতে পারছি, তুমি কিন্তু এই কাজটা ঠিক করোনি। তুমি আমার উপর এরকম দোষ চাপাতে পারলে? প্রত্যেকদিন যখন আমি সবার জন্য রাত্রিবেলা মাংস আর ভাত রান্না করি, তখন তোমরা ইচ্ছে করে জলমুড়ি খাও আর বলো যে গরমের মধ্যে এরকম মাংস ভাত খাওয়া নাকি ঠিক নয়। আর আজকে আমি ভেবেছি তুমি তোমার বন্ধুকেও তোমার মতো জলমুড়ি খাওয়াবে, তাই জন্যই তো আমি তোমাদের জন্য মাংস ভাত রান্না করিনি। এই গরমের মধ্যে প্রত্যেকদিন রাত্রিবেলা মাংস ভাত খাওয়ার ব্যাপারটা আলাদা, আর অতিথি এলে তাকে মাংস ভাত খাওয়ানোর ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তুমি যে এরকম ভাবে আমার থেকে বদলা নেবে, সেটা তো আমি বুঝতেই পারিনি। এই বলে প্রিয়া রাগ করে নিজের ঘরে চলে যায়। আর প্রিয়তমা তখন তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে কষা করে মটন এবং ভাত নিয়ে এসে টেবিলে খাবার জন্য বসে পড়ে। তোমার প্রিয় বন্ধুকে আমার গতর খরচা করে মাংস ভাত রান্না করে খাওয়াতে বয়েই গেছে। আমি আমার জন্য মাংস ভাত রান্না করেছি আর ইচ্ছে করে তোমাদেরকে জলমুড়ি খেতে দিয়েছি। নাটক! উনি বাড়িতে বসে বন্ধুর সঙ্গে প্রেম করবেন, আর আমি নাকি ওনার বন্ধুকে মাংস ভাত রান্না করে খাওয়াবো? আমার বয়েই গেছে। এই বলে প্রিয়তমা বেশি বেশি করে মাংস এবং ভাত খেয়ে নেয়। আর দরজার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয়া তার বৌদিকে যখন মাংস এবং ভাত খেতে দেখে, তখন সে তার বৌদির উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। তাই প্রিয়া মনে মনে ঠিক করে সে আজকের বদলা তার বৌদির কাছ থেকে নিয়েই ছাড়বে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। সেদিনের পর থেকে প্রত্যেকদিন প্রিয়তমা রাত্রিবেলা নিজের জন্য ভালো করে মাংস ভাত রান্না করে আর নিজে একা একাই মাংস ভাত খায়। কিন্তু সে তার শ্বশুর বাড়ির লোককে দুপুরবেলা মোটেই খাবার রান্না করে দেয় না। ফলে ননদ এবং শাশুড়ি মাকে নিজেদের রান্না নিজেদেরকেই করে নিতে হয়। একদিন আজকে রাত্রিবেলা আমার ওই রসরাজের পাশে যে হাজির দোকানটা আছে, সেখান থেকে দামি মটন কিনে নিয়ে এসে রান্না করতে ইচ্ছে করছে। তাই আজকে আমি ওখান থেকে মটন কিনে নিয়ে আসবো। আর আমি আমার বরের পকেট থেকে আজকে 2000 টাকা ঝেড়ে নিয়েছি। আজকে তো আমি মটন ভাত খাবোই। এই ভেবে প্রিয়তমা মনে মনে খুবই খুশি হয়। আর সে বাজারে গিয়ে 2000 টাকা দামের মটন এবং ভালো সরু চাল কিনে নিয়ে আসে। সে সকালবেলা থেকে রাত্রি হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। আর রাত হতে না হতেই প্রিয়তমা মাংস এবং ভাত রান্না করে আরাম করে খেতে বসে পড়ে। বৌদি, আজকে আমি তোমাকে মাংস ভাত খাওয়ার মজা দেখাবো, কারণ আমি ভালো করেই জানি তুমি বেশি টাকা দিয়ে মটন আর রাইস কিনে নিয়ে এসেছো, আর এখন রাত্রিবেলা মটন কষা আর ভাত রান্না করে খাচ্ছ। তোমাকে আজকে আমি মজা দেখাচ্ছি, কারণ আমি ভালো করেই জানি তুমি আজকে বেশি টাকা দিয়ে মটন আর রাইস কিনে এনেছো, আর এখন রাত্রিবেলা সেই খাবার গিলবে বলে বসেছো। আমি তোমাকে মজা দেখাচ্ছি। আসলে সন্ধ্যা হতে না হতেই প্রিয়তমা তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যায়। আর সে দামি মটন রান্না করার জন্য ভালো করে মশলা কষিয়ে ফেলে। আর রাত্রিবেলায় এরকম মাংস ভাত রান্না করতে করতে সে নিজের মনে গান পর্যন্ত বেঁধে ফেলে, কারণ আজকে তার মনে খুবই আনন্দ। এত সুন্দর রসগোল্লার মতো মটন দেখে আমার মনটা করছে টন টন। কি সুন্দর মটন, একেবারে নরম নরম। এরকম নরম নরম মটন দিয়ে গরম গরম ভাত খাবো। এভাবে প্রিয়তমা গান গাইতে গাইতে রান্না করে। আর রাত্রিবেলা হতে না হতেই প্রিয়তমা পাত পেরে মটন এবং ভাত খেতে বসে। আর ঠিক সেই সময় দরজার কলিং বেল বেজে ওঠে। উফ, আমার জীবনে শান্তি নেই। রাত্রিবেলা একটু শান্তি করে মাংস আর ভাত খাবো, তারও কোনো উপায় নেই। আর আমার শ্বশুর বাড়ির লোকেরা যা বদমাইশ, ওরা তো আমার হয়ে দরজাটা খুলে দিতেই পারে। যাই, আমাকেই দেখতে হবে কে এসেছে। এই বলে প্রিয়তমা বাড়ির দরজা খুলে দেয়। আর দরজার ওপারে সে পাড়ার মাংস ভাত পাগল পেটুক পল্টুকে দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। আর সে কিছুতেই পল্টুকে বাড়িতে ঢুকতে দিতে চায় না। কিরে পল্টু, তুই রাত্রেবেলা আমাদের বাড়িতে কি করছিস? যা বাড়ি যা, না হলে কিন্তু তোর মাকে ফোন করে তোর নামে আমি কমপ্লেন করে দেব। কতবার বারণ করেছি আমাদের বাড়িতে তুই একদম আসবি না। যা এখান থেকে।
যাক কেলো, তুমি আমাকে এরকম বকাবকি করছো কেন কাকিমা? আমাদের বাড়িতে গিয়ে তো আমাকে প্রিয়াদি নেমন্তন্ন করে এলো যে তুমি নাকি রাত্রেবেলা আমাকে মাংস ভাত খাওয়াবে, তাই তো আমার মা আমাকে মাংস ভাত খেতে পাঠালো। তাই আমি এখন আর বাড়ি ফিরবো না, কেননা তোমার রান্না করে মাংস ভাতের গন্ধ আমার নাক পর্যন্ত চলে এসেছে। সেই মুহূর্তে প্রিয়া সেখানে চলে আসে আর সে পল্টুকে দেখে মনে মনে খুবই খুশি হয়। আসলে প্রিয়া ইচ্ছা করে তার বৌদিকে ফাঁসানোর জন্য পল্টুকে গিয়ে বাড়িতে মাংস ভাত খাওয়ার নিমন্ত্রণ দিয়ে আসে। আর পল্টু এমনিতেই মাংস ভাত পাগল ছিল, তাই সে মাংস ভাতের নাম শুনে বাড়িতে বসে থাকতে পারে না। তাই সে তাড়াতাড়ি করে প্রিয়তমার বাড়িতে মাংস ভাত খেতে ঢুকে পড়ে। ও পল্টু, তুই এসেছিস? আয় আয় আয়, ভেতরে আয়, ডাইনিং টেবিলে বসে পড়। এই দেখ, প্রিয়তমা কাকিমা তোর জন্য একেবারে স্যালাড কেটে মাংস ভাত সাজিয়ে রেখেছে। এসব মাংস ভাত তোর জন্য, আর এই মাংসটা তোর ফেভারিট হাজির দোকানের মাংস। খেয়ে নে, খেয়ে নে। প্রিয়ার কথা শুনে পল্টু ভীষণ পরিমাণে খুশি হয়, তাই সে নিজের লোভ সামলে রাখতে পারে না। সে তাড়াতাড়ি করে টেবিলের উপর রাখা মাংস এবং ভাতের উপর একেবারে ঝাঁপ দিয়ে পড়ে, আর মাংস খেতে খেতে সে মাংসের হাড়গুলো পর্যন্ত চিবিয়ে খেয়ে নেয়। প্রিয়া, তুমি আমাকে না জিজ্ঞাসা করে এই রাক্ষস পল্টুকে মাংস ভাত খাওয়ার নিমন্ত্রণ দিয়েছো কেন? এই দেখো কেমন ভাবে বদমাইশ ছেলেটা আমার রান্না করা মাংস ভাত সব খেয়ে নিল। এবার আমি কত কষ্ট করে 2000 টাকা দিয়ে মাংস কিনে এনেছিলাম, আর আমি নিজে এই মাংস খেতে পারছি না। ছি বৌদি, একটা বাচ্চা ছেলে রাত্রিবেলা বাড়িতে এসে মাংস ভাত খাচ্ছে আর তুমি তাকে এভাবে কথা শোনাচ্ছ? তুমি না ভদ্র পরিবারের বউ? তোমাকে কিন্তু এসবে মানায় না। আর তুমি যেমন সেদিনকে আমার বন্ধুকে মুড়ি আর জল খাইয়েছিলে, তাই এখন আমি পল্টুকে ইচ্ছা করে নিমন্ত্রণ করে তোমার রাত্রিবেলার রান্না করা মাংস আর ভাত খাইয়ে দিচ্ছি। পল্টু, তুই বেশি বেশি করে মাংস ভাত খা, রান্নাঘরে আরো মাংস ভাত রাখা আছে, তোর যদি মাংসের দরকার হয় আমি তোকে এনে দেবো। এই কথা শুনে পল্টু আরো বেশি বেশি করে মাংস ভাত খেতে শুরু করে দেয়। আর এরকম মাংস এবং ভাত খাওয়া দেখে প্রিয়তমার মাথা একেবারে ঘুরিয়ে আসে। কাকিমা, এই মাংসের ভাতটা তুমি একেবারে ফার্স্ট ক্লাস রান্না করেছো। আমার মাও এত সুন্দর মাংস ভাত রান্না করতে পারে না। এইবার থেকে প্রত্যেকদিন আমি রাত্রেবেলা তোমার বাড়িতে আসবো আর তোমার হাতে রান্না করে মাংস ভাত খাবো, কারণ আমাকে প্রিয়াদি খবরটা দিয়ে দিয়েছে যে তুমি রাত্রেবেলা করে মাংস ভাত রান্না করো। তাই আমি কিন্তু এখানে রোজ রাত্রেবেলা খেতে চলে আসছি। এই বলে পল্টু মাংস ভাত খায় সেটা আলাদা কথা, তার উপর সে বেঁচে থাকা মাংস তার মাকে খাওয়ানোর জন্য বাড়িতে নিয়ে চলে যায়। আর প্রিয়তমা এই দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। রাত্রিবেলা আমার মাংস ভাত খাওয়া মাথায় থাক, কারণ এই রাক্ষস পেটুক যদি রাত্রিবেলা এসে প্রত্যেকদিন মাংস আর ভাত খাই, তাহলে আমার বর তো দেউলিয়া হয়ে যাবে। আমি আর কোনোদিনও রাত্রিবেলা মাংস ভাত রান্না করবো না বাবা। তারপর থেকে প্রিয়তমা কোনোদিনও রাত্রিবেলা মাংস এবং ভাত রান্না করতে চায় না। এমনকি সে দিনের বেলাতে তার শ্বশুরবাড়ির পরিবারের জন্য রান্না বান্না শুরু করে দেয়। আর এভাবে পল্টুর ভয়ে রাত্রিবেলা প্রিয়তমা মাংস ভাত রান্না করে ছেড়ে দেয়। দেবজানি, চল আজকে আমরা দুজনে মিলে কেএফসিতে যাই আর কেএফসি চিকেন ফ্রাই, চিকেন বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন উইংস খেয়ে আসি। কিছুটা দূরে গিয়েই কেএফসির একটা নতুন ব্রাঞ্চ খুলেছে, চল যাই। না রে, আমি কেএফসিতে খেতে যেতে পারবো না, কারণ আজকে সবেমাত্র টিউশনের মাহিনা পেয়েছি। সেই মাহিনা দিয়ে কলেজের ফিস দিতে হবে, তারপর সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রও কিনতে হবে। আমি কেএফসিতে খেয়ে টাকা খরচা করতে পারবো না রে। আরে তুই এমন করে বলছিস কেন? চল না, আমি তোকে কেএফসিতে নিয়ে গিয়ে খাবার খাওয়াবো। আর এক বন্ধুকে আরেক বন্ধুকে কেএফসিতে নিয়ে গিয়ে খাবার খাওয়াতে পারি না? তোকে একটা টাকাও খরচা করতে হবে না, তুই চল শুধু। না রে প্রিয়া, তুই আমাকে জোর করিস না, কারণ আমি কখনো কেএফসিতে যাইনি। শুনেছি ওখানে ধনী লোকেরাই চিকেন খেতে যায়, তাই আমার মতো গরিবকে কেএফসিতে মানাবে না। আমার মনে হচ্ছে তুই এবার একটু বেশি বাড়াবাড়ি করছিস। এত বাড়াবাড়ি না করে তাড়াতাড়ি জামা কাপড় পরে রেডি হয়ে নে, আজকে আমি তোকে নিয়ে কেএফসিতে যাবই। দেবজানি তার গরিব বাবা মায়ের সঙ্গে শহরে একটি কুড়ে ঘরে বাস করে, আর সরকার প্রদত্ত স্কলারশিপের সাহায্য নিয়ে দেবজানি একটি বড় কলেজে পড়াশোনা করার সুযোগ পায়। অন্যদিকে প্রিয়ার মা সবিতা দেবী শহরের একজন নামকরা ব্যবসায়ী। কলেজে প্রিয়ার সঙ্গে দেবজানির আলাপ হয়। দেবজানি সরল এবং শান্ত স্বভাবের জন্য প্রিয়া তার সঙ্গে বন্ধুত্ব করে। দেবজানিকে সে অত্যন্ত স্নেহ করে। কলেজের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর প্রিয়া দেবজানির সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য একদিন তাদের বাড়িতে আসে। আর সে ভালো করেই জানে যে দেবজানি কেএফসির চিকেন খেতে ভীষণ পছন্দ করে, কারণ তারা যখন কলেজ থেকে বাড়ি ফিরতো তখন প্রত্যেকদিন দেবজানিকে সেই কেএফসির দিকে তাকিয়ে থাকতে দেখতো। সেই কারণেই প্রিয়া ঠিক করে যে আজকে সে দেবজানিকে কেএফসিতে নিয়ে যাবে। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমি ভাবলাম আলাদা কোনো কাজের সন্ধান করব, আর তুই আমাকে সেটা করতে সাহায্য না করে এখন কেএফসিতে যাওয়ার জন্য বায়না ধরেছিস।
আমার মনে আছে আমরা যখন কলেজ থেকে ফিরে আসতাম তখন তুই কেএফসিতে চিকেনের গন্ধ পেয়ে সবসময় দাঁড়িয়ে যেতিস, কিন্তু কখনো টাকার অভাবে সেখানে খেতে যাসনি। আর আমি তোকে খাওয়ানোর কথা বললেও তুই কখনো আমার কথা শুনিসনি। এই কারণে আজকে আমি তোকে নিয়ে যাবই। প্রিয়া ভীষণ পরিমাণে জোর করলে দেবযানীর আর কিছু করার থাকে না। সে একটা জামা পরে কেএফসিতে খেতে যাওয়ার জন্য তৈরি হয়। দেবযানী যতই জামা পরিবর্তন করুক না কেন, তার প্রত্যেকটা জামা ভীষণ পুরানো এবং ছেঁড়া ফাটা প্রকৃতির ছিল। সেলাই করে সে কোনো রকমের নিজের জামাগুলোকে পরে। এর ফলে সে একেবারে বাতানুকূল কেএফসির পরিবেশের সঙ্গে মানানসই হয়ে উঠতে পারে না। প্রিয়া যখন দেবযানীকে নিয়ে কেএফসির ভেতর ঢোকে তখন সবাই গরিব দেবযানীকে দেখে ভীষণ পরিমাণে হাসাহাসি করতে থাকে, কিন্তু প্রিয়া কোনো কিছুতেই পাত্তা দেয় না। দেখ প্রিয়া, সবাই আমাকে দেখে কিভাবে হাসছে, আমার ভীষণ অপমানিত বোধ হচ্ছে। তোকে আমি বারবার বারণ করেছিলাম আমাকে নিয়ে কেএফসিতে আসিস না, আমার জন্য তোকেও তো এবার লজ্জায় পড়তে হচ্ছে বল। তুই একটু বেশিই ভাবছিস, আমরা নিজেদের টাকা দিয়ে খাবো, সুতরাং আমাদের উপর কে হাসছে কে হাসছে না সেটা দেখে কোনো লাভ নেই। আর তুই বা সবার দিকে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছিস কেন? যে হাসছে তাকে হাসতে দে না। এই বলে প্রিয়া খাবার অর্ডার করার কাউন্টারের দিকে চলে যায়। দেবযানীও প্রিয়ার সঙ্গে সঙ্গে যায়। বলুন ম্যাডাম, আপনি কি খেতে চাইছেন? আমাদের এই কেএফসি ব্রাঞ্চে একটা রাইসের নতুন বাকেট অ্যাড হয়েছে, সুতরাং আপনি চাইলে সেই রাইস আর চিকেনের বাকেটটা ট্রাই করতে পারেন। আপনি আমাকে 2টো চিকেনের ডাবল ডাউন বার্গার, 2 বক্স চিকেন উইংস, 2টো মিডিয়াম ফ্রেঞ্চ ফ্রাই আর 2টো রাইস আর চিকেনের বাকেট দিয়ে দিন। দেবযানী, তুই অন্য কিছু নিতে চাস? না না, আর অন্য কিছু খাবো না, এগুলোই যথেষ্ট। ব্যাস, আমাদের তাহলে আর কিছু লাগবে না। আমরা দুজনের সামনে টেবিলে গিয়ে বসছি, আপনি সেখানে খাবারগুলো পাঠিয়ে দেবেন। আমি এখন বিলটা পেমেন্ট করে দিচ্ছি। এই বলে প্রিয়া নিজের ব্যাগ থেকে 1000 টাকা বের করে ওয়েটারকে দিয়ে দেয়। প্রথম থেকেই কেএফসি ওয়েটার দেবযানীর দিকে তাকিয়ে মিচকি মিচকি হাসছিল, কারণ তার গরিব দেবযানীকে কেএফসির মধ্যে একেবারেই পছন্দ হয় না। ম্যাডাম, আপনাকে একটা কথা বলতে চাই। আসলে প্রত্যেকদিন কেএফসি বন্ধ হওয়ার সময় আমাদের দোকানে যা খাবার বেঁচে থাকে না, আমরা সেই খাবারগুলো রাস্তার ভিখারি গরিবদের খাইয়ে দিই। তাই আপনি নিজের সাথে এরকম একটা গরিব মেয়েকে খাওয়াতে নাই নিয়ে আসতে পারতেন। আমি বুঝতে পারছি আপনি অনেক বড় লোক, তাই আপনার মন অনেক দয়ালু, কিন্তু এই গরিব মেয়েটা যদি রাত্রেবেলা দোকানের সামনে এসে দাঁড়ায় তাহলে তোকে আমরা এমনিতেই ফ্রিতে খাবার দিতাম। আপনি বেকার বেকার একটা গরিব মেয়েকে রাস্তা থেকে তুলে কেএফসিতে খাবার খাওয়াতে নিয়ে এসেছেন। ওর জামা কাপড় কত ময়লা, আর কিরকম ড্রেস করতে হয় তারও তো কোনো সেন্স নেই। দেবযানী কিছুতেই নিজের অপমান সহ্য করতে পারে না। আপনি কি সব ফালতু কথা বলছেন? কেএফসিতে কাজ করছেন, এইদিকে একটা কাস্টমারের সঙ্গে কিভাবে কথা বলতে হয় আপনি সেটা জানেন না? আমি ওর বান্ধবী হই, গরিব বলে কি কেএফসিতে ঢুকে খাবার খাওয়ার অধিকার নেই আমার? বাবা, গরিব ভিখারি হয়ে মুখে ভালোই তো কথা বলছো দেখছি। একটা বাংলা প্রবাদ বাক্য আছে মনে আছে, ওই যে বাদর কি করে বুঝবে আদার স্বাদ। সুতরাং তোমার মতো গরিব মেয়ের ক্ষেত্রে কেএফসিতে দামি চিকেন খাওয়ার যোগ্যতাই নেই, বুঝেছো? প্লিজ চুপ করুন। আপনি এভাবে আমার বান্ধবীকে অপমান করতে পারেন না। আমি আপনার নামে কেএফসির ম্যানেজারের কাছে কমপ্লেন করব। আপনি তো দেখছি সভ্যতা ভদ্রতা বলে কিছুই জানেন না। না ম্যাডাম, আমি ঠিক কথাই বলেছি। আর আপনি যদি আমার ম্যানেজারের কাছে কমপ্লেন করতে যান তাহলে ম্যানেজার আপনার বান্ধবীর এরকম গরিব জামাকাপড় দেখেই তাকে ঘাট ধাক্কা দিয়ে কেএফসির বাইরে বের করে দেবে, বুঝেছেন? এসব কথা শুনে দেবযানীর চোখ দিয়ে জল পড়তে শুরু হয়। সমস্ত লোকেরা কেএফসির ভেতরে এমন দৃশ্য চিকেন খেতে খেতে উপভোগ করতে থাকে, আর সকলেই ভীষণ হাসতে থাকে। এর ফলে দেবযানী আর এক মুহূর্ত কেএফসিতে দাঁড়িয়ে থাকতে পারে না। আমি তোকে 1000 বার বলেছিলাম আমি তোর সঙ্গে কেএফসিতে আসবো না, কিন্তু এখন আমার মনে হচ্ছে তুই ইচ্ছা করে আমার অপমান করার জন্য এখানে আমাকে নিয়ে এসেছিস। আমি গরিব, তাই আমাকে বড় লোকের কেএফসিতে একেবারেই মানাই না। তুই আমাকে ভুল ভাবছিস দেবযানী, প্লিজ তুই কাঁদিস না। দেবযানী প্রিয়ার কোনো কথাতেই পাত্তা দেয় না। সে কাঁদতে কাঁদতে নিজের গরিব কুড়ে ঘরে ফিরে যায়। এই দেখে প্রিয়ারও মন খারাপ হয়ে যায়। যেহেতু দেবযানী কিছু না খেয়ে কেএফসি থেকে চলে যায়, তাই প্রিয়াও আর কেএফসির কোনো খাবার খায় না। সেও মন খারাপ করে নিজের বাড়িতে চলে যায়। প্রিয়া বারবার দেবযানীকে ফোন করার চেষ্টা করলেও দেবযানী কিছুতেই প্রিয়ার সঙ্গে কথা বলতে চায় না। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন প্রিয়ার মা সবিতা দেবী তার কাছে এসে বলে, কিরে প্রিয়া, সেই কবে থেকে দেখছি তুই মনমরা হয়ে ঘরে বসে আছিস। কেন রে, তোর কি হয়েছে? চল আমরা গিয়ে একটা রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে আসি, দেখবি তোর মন ভালো হয়ে যাবে। তুই তো কেএফসিতে চিকেন খেতে ভালোবাসিস। চল আজকে তুই আর আমি দুজনে কেএফসিতে যাই। উফ মা, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না, আমি কোথাও যাব না। আর কেএফসিতে আমি তো জীবনেও যাব না। তুমি জানো আগের দিন কেএফসিতে সবাই দেবযানীকে কেমন অপমান করেছে, সেই কারণে আমার মন একদম ভালো নেই। তারপর থেকে দেবযানী আমার সঙ্গে কোনো যোগাযোগই রাখছে না।
ভালোই হয়েছে, আমিও পছন্দ করি না যে তুই এই গরিব মেয়েটার সঙ্গে বন্ধুত্ব রাখিস। তুই এই গরিব মেয়েটাকে নিয়ে কেএফসিতে যাওয়ার সাহস করলি কিভাবে? জানিস না শহরে সব বড়লোক বাবা মায়ের ছেলে মেয়েরা সেখানে খাবার দাবার খেতে যায় আর আড্ডা মারতে যায়, সুতরাং ভুলটা এখানে তোরই হয়েছে। তুমি আমাকে এভাবে কথা শোনাচ্ছ মা? সত্যি বড় লোকেদের চোখের সামনে একটা টাকার পর্দা থাকে, তাই ওরা মানুষের দুঃখ কষ্ট কিছুই বুঝতে পারে না। আমি অন্তত ভেবেছিলাম তুমি দেবযানীর কষ্টটা বুঝতে পারবে, কিন্তু আমি যে দেখছি তুমিও সবার মতোই। সে তুই আমাকে যাই ভাবতে পারিস, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তোকে আজকে আমার সঙ্গে কেএফসিতে খেতে যেতেই হবে। আমি তোকে এভাবে একা একা বাড়িতে বসে থাকতে দেব না। সবিতা দেবী এভাবেই ভীষণ পরিমাণে জোর করলে প্রিয়া তার মায়ের সঙ্গে কোনো রকম আর কথা বাড়াতে চায় না। সে নিজের মনের ইচ্ছার বিরুদ্ধেই মায়ের সঙ্গে কেএফসিতে যাওয়ার জন্য রাজি হয়। অন্যদিকে মা, আমি ভাবছি টিউশন পড়ানোর সাথে সাথে অন্য একটা কাজের সন্ধান করব, কারণ শুধু আমার টিউশনের মাহিনাতে এখন আমাদের সংসার চালানো সম্ভব হচ্ছে না। ঠিক আছে রে মা, তোর যা মনে হয় তুই তাই কর, কারণ তোর বাবার যা শরীর খারাপ তাতে উনি আর মনে হয় না কাজবাজ করতে পারবেন। তোকে এখন সংসারের দায়িত্ব কাঁধে নিতে হবে। তুই টিউশন পড়ানোর সাথে চাকরি খোঁজার চেষ্টা কর। ঠিক আছে মা, তুমি একদম চিন্তা করো না, আমি সব সামলে নেব। দেবযানী সংসার চালানোর জন্য কাজ খুঁজতে রাস্তায় বেরিয়ে পড়ে, কিন্তু সে কোনো কাজ খুঁজে না পাওয়ায় ভীষণ পরিমাণে হতাশ হয়। ঠিক এমন সময় সে যখন কেএফসির পাশ থেকে যাচ্ছে, তখনই তার নাকে আবার কেএফসি চিকেনের গন্ধ আসে। এর ফলে তার লোভ হলেও সে নিজের লোভ সংবরণ করে, কারণ তাকে এই কেএফসিতে যাওয়ার জন্য ভীষণ পরিমাণে অপমান সহ্য করতে হয়েছে। ঠিক এমন সময় দেবযানী দেখে যে কেএফসির ধারে অনেকগুলো লাল বাক্স পড়ে আছে। আমি যদি পেপারের বাক্সগুলো পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে মুড়ি চানাচুর বিক্রি করা শুরু করি, তাহলে আমার কিছু টাকা ইনকাম হবে। এই কথা ভেবে দেবযানী কেএফসির লাল বাক্সগুলো কুড়িয়ে নেয়। বাক্সগুলোকে বাড়িতে নিয়ে এসে সে ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করে তার মধ্যে মুড়ি চানাচুর ভরে নেয় এবং রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে সে কেএফসির বাক্স করে ঝালমুড়ি বিক্রি করা শুরু করে দেয়। আর এই দৃশ্য সেই বদমাইশ ওয়েটারের চোখে পড়ে। সেই ওয়েটার যখন কেএফসিতে ঢোকে, তখন সে দেখে যে প্রিয়া তার মায়ের সঙ্গে একটি টেবিলে বসে আছে। এই যে ম্যাডাম, আপনার বান্ধবী রাস্তায় দাঁড়িয়ে আমাদের দোকানের বাক্সে করে ঝালমুড়ি বিক্রি করছে। আপনি এই দৃশ্যটা দেখছেন তো? ভালোই একটা নতুন কাজ খুঁজে পেয়েছে। ওই গরিব মেয়েটা ভালো করেই জানে যে আমাদের দোকানের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তাই সেই ব্র্যান্ড ভ্যালুটা ইউজ করে ও এখন কেএফসির বাক্সে ঝালমুড়ি বিক্রি করছে। আমি এই কারণে আপনাদের দোকানে আসতে চাইছিলাম না, কিন্তু আমার মা জোর করে আমাকে নিয়ে আসলো। আর আপনি আমার বান্ধবীকে নিয়ে একটাও ফালতু কথা বলবেন না। আপনি কিন্তু সত্যি এবার নিজের সীমা অতিক্রম করে ফেলছেন। আমার নিজের সীমা অতিক্রম করে কোনো লাভ নেই ম্যাডাম, কারণ একবার কাঁচের বাইরে তাকিয়ে দেখুন না, দেখতে পাবেন যে আপনার গরিব বান্ধবী ঝালমুড়ি বিক্রি করার জন্য লোকের পায়ে পায়ে পর্যন্ত পড়ছে। দেখুন। প্রিয়া কাচের বাইরে তাকিয়ে দেখে সত্যি দেবযানী লাল বাক্স করে ঝালমুড়ি বিক্রি করছে, আর একটা ঝালমুড়িও বিক্রি না হওয়ায় দেবযানী চোখে জল ফেলছে। ভর দুপুর বেলা রাস্তায় এরকম দাঁড়িয়ে থেকে দেবযানীর ভীষণ পরিমাণে খিদে পেয়ে যায়, আর সে কোনো খাবার না পেয়ে রাস্তায় পড়ে থাকা কেএফসির চিকেন টুকরো তুলে খেতে শুরু করে দেয়। এই দৃশ্য দেখে প্রিয়ার ভীষণ পরিমাণে কষ্ট হয়। সে দৌড়ে তার বান্ধবীর কাছে যায় আর তাকে রাস্তা থেকে চিকেন তুলে খেতে দেয় না। তুই এত কষ্ট করে জীবন কাটাচ্ছিস, তবুও তুই আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? তুই রাস্তায় দাঁড়িয়ে এই লাল বাক্স করে ঝালমুড়ি বিক্রি করছিস, আর খিদের জ্বালায় তুই রাস্তা থেকে চিকেন তুলে কুড়িয়ে খাচ্ছিস। কি করব বল প্রিয়া, আমার বাবার শরীর ভীষণ খারাপ, তাই সব দায়িত্ব এখন আমার কাঁধে এসে পড়েছে। টিউশন পড়ানো ছাড়া আমাকে অন্য কোনো কাজ করতেই হবে, তাই আমি এই কাজের রাস্তাটাই বেছে নিয়েছি। এতক্ষণ ধরে কেএফসির ম্যানেজার আকাশ বাবু এইসব দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর প্রিয়া এবং দেবযানীর কথা শুনতে পায়। সে তৎক্ষণাৎ হাত জোর করে দেবযানীর কাছে এসে বলে, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পেরেছি আমার দোকানের বদমাইশ ওয়েটার আপনাদেরকে অনেক অপমান করেছে, কেননা সেই দিনকে আমার দোকানের অন্যান্য কর্মচারীরা এই ঘটনার ব্যাপারে আমাকে জানিয়েছে, আর আমিও কাজে কাজ থেকে বার করে দেবো। আর আপনাকে আমাদের দোকানের বাক্স করে ঝালমুড়ি বিক্রি করতে হবে না, আপনাকে আমি আমার দোকানের কিচেনে কাজ দেবো। আকাশবাবুর কথা শুনে প্রিয়া এবং দেবযানী ভীষণ পরিমাণে খুশি হয়, কিন্তু এই বদমাইশ ওয়েটার এসব কথা শুনে নেয়। সে ভালো করে বুঝতে পারে যে এতে তার কাজ চলে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সেই ওয়েটার আকাশবাবু এবং দেবযানীর কাছে ক্ষমা চাইলে তারা ওয়েটারকে ক্ষমা করে দেয়। আজকে আমি তোর জন্য ভীষণ খুশি হয়েছি দেবযানী, তোকে আমার তরফ থেকে একটা বড় ট্রিট দেব। গরিব মানুষদের কেএফসিতে বসে চিকেন খাওয়া নিয়ে বড় লোকেদের যখন এতই সমস্যা, তখন তোকে আর এই দোকানে বসে চিকেন খেতে হবে না। আমি কেএফসি থেকে চিকেন নিয়ে তোর বাড়িতে যাব, তারপর আমরা দুজনে মিলে ভালো করে চিকেন খাবো।
এই বলে প্রিয়া কেএফসি থেকে নানান রকমের দামি দামি খাবার নিয়ে দেবযানীর সঙ্গে তার বাড়িতে যায়। তারা দুজনে মিলে আনন্দ করে কেএফসি চিকেন খায় এবং দেবযানীর নতুন চাকরির আনন্দ উদযাপন করে।